আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, যে বিষয়টা আপনাদের কাছে আজকে আমি স্পষ্ট করতে চাচ্ছি যে ট্যুরিস্ট ভিসার বর্তমান অবস্থাটা কি? এবং প্রতিদিন প্রচুর কমেন্ট আসে, WhatsApp এ মেসেজ আসতেছে, ফোন আসতেছে, মেইল আসতেছে আমার কাছে। মেক্সিমামই জানতে চাচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা কবে দিবে বা ট্যুরিস্ট ভিসার বর্তমান অবস্থানটা কি? ট্যুরিস্ট ভিসা কেন আমাদেরকে দিচ্ছে না বা কখন আমরা পেতে পারি? সম্ভাবনা কতটুকু? ইত্যাদি। তো ভাই, আপনারা নিশ্চয়ই জানেন যে ৫ই অগাস্টে স্বৈরাচার পতনের পর থেকে ভারত আমাদের দিক থেকে মুখ গুটিয়ে নিয়েছে। এক কথায় তারা আমাদেরকে ভিসা দিচ্ছেই না। শুধুমাত্র এমার্জেন্সি কেসে কিছু ভিসা দিচ্ছে, যেটা শুভঙ্করের ফাঁকি। যদিওবা এই মুহূর্তে বর্ণবৈষম্যতামূলক এক ধরনের ভিসা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তীর্থ ভিসা। দেখুন, হিন্দুদেরকে তীর্থ ভিসা দিক, আমার তাতে কোনো আপত্তি নাই। তাহলে মুসলিমরা কেন বাদ যাবে? মুসলিমদেরকেও তো টুরিস্ট ভিসাটা দেওয়া উচিত ছিল। কেন দিচ্ছে না? অন্তত মুসলিমদেরকে তো তাহলে তাবলিগ ভিসাটা দেওয়া উচিত ছিল। কেন দিচ্ছে না? কারণ মুসলিমদেরকে তারা দিবে না। এটাই হয়ে দাঁড়িয়েছে মূল কজ। এখন টুরিস্ট ভিসা নিয়ে সর্বশেষ আপডেটটা তাহলে কি এসে দাঁড়াচ্ছে? দেখেন, আমি কিন্তু ইতিপূর্বে অনেকবারই বলেছি, এই লাস্ট ৩-৪ মাস যাবৎ, যে সমস্ত ইউটিউবাররা আপনাকে বলতেছে যে আগামী মাসে, অমুক মাসে আর ১০ দিন, ১৫ দিন এর মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি কিন্তু উল্টাটা বলেছিলাম। এবং যার কারণে অনেক ইউটিউবার আমাকে ফোন দিয়েও পর্যন্ত বলেছে যে, "ভাই, আপনি আমাদের পেটে লাথি মারতেছেন।" অনেকে বলছে যে, "আপনি বাড়াবাড়ি করতেছেন।" তো ভাই, এসবের আমি কোনো পরোয়া করি না। আমি সত্য কথাটা আপনাদেরকে জানিয়েছি। সত্য কথাটা আপনাদেরকে বলেছি। আমি এখনো বলছি, ভারতের সেনাপ্রধানের শেষ বক্তব্যটা সম্পর্কে আপনাদের ধারণা আছে। তিনি বলেছেন যে, বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। বিষয়টা আমার কাছে একদম অতি ছোট লোকের মতো মনে হয়েছে। একজন সেনাপ্রধান কিভাবে এ ধরনের কথা বলতে পারে? বাংলাদেশে কোন সরকার থাকবে, কোন সরকার থাকবে না, সেটা তো একমাত্র বাংলাদেশের ব্যাপার। কেন বাংলাদেশের সাথে তিনি সম্পর্ক স্বাভাবিক করবেন না? একটাই ভয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় করে বলেই সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে না। এতদিন যে স্বৈরাচার থাকলো, একটা অনির্বাচিত, একটা পতিত স্বৈরাচার সরকার, তখন তাহলে কিভাবে সম্পর্ক আপনারা স্বাভাবিক রাখলেন? প্রশ্ন তো আসতেই পারে। তো এখান থেকে কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারছি যে এই সরকারের আমলে কিন্তু সহজে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক হবে না, হওয়া পসিবিলিটি নাই। কারণ ভারত নানাভাবে চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশকে পেঁচে ফেলার, কিন্তু ডক্টর ইউনূসের সাথে তারা পেরে ওঠেনি। যদি ডক্টর ইউনূসের জায়গায় অন্য কেউ হতো তাহলে হয়তো এতদিন খেলাফতে করে দিতে পারত। কিন্তু ডক্টর ইউনূসের কারণে তারা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তারা চেষ্টা করেছিল আমেরিকাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারকে চাপে ফেলার। সে আশা একদম জল ঢেলে দিয়েছে। তারা অনেকটা বগল বাজিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একদম সরাসরি আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে এসে বসিয়ে দেবে। ট্রাম্প একেবারেই ঝেড়ে দিয়েছে। কিছুদিন আগে তো দেখেছেন নরেন্দ্র মোদীকে কি বেইজ্জতিটা করেছে। ইমানুয়েল ম্যাক্রো তার সাথে হাতটুকুও মিলায়নি। ভারতীয়দেরকে ধরে আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা একটা বিষয় স্পষ্ট হতে পারছি যে ভারত যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সরকারকে পতন ঘটানোর জন্য, আসলে তারা মোটেও সাকসেসফুল হতে পারছে না বা পারবে না। আর যেহেতু পারছে না, সেহেতু নতুন করে কোনো সম্পর্ক তৈরি হবে বাংলাদেশের সাথে বা সম্পর্ক স্বাভাবিক হবে, এমন কোনো আশা নেই। আপাতত নেই। কখন ঠিক হবে সেটা নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে। এখন যদি আগামী ৫ বছর নির্বাচিত গভর্নমেন্ট না আসে, তাহলে হয়তো ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। তবে আবার হতেও পারে, সম্ভাবনা আছে। যেমন কিছুদিন আগে আলু বন্ধ করে দিল, চাল বন্ধ করে দিল, ডাল বন্ধ করে দিল। তাদের মিডিয়াগুলো খুব নোংরাভাবে আমাদেরকে আক্রমণ করতেছিল। কারণ বাংলাদেশে বন্যা হয়ে যাওয়ার কারণে প্রচুর জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। এটাকে নিয়ে তারা বহুত ট্রল করেছে এবং তারা ওই মুহূর্তে আলু, পটল সব বন্ধ করে দিল, বাংলাদেশে আসতে দিল না। তাতে কি হয়েছে? এখন এখন কিন্তু ঠিকই পাঠাচ্ছে। এখন দেখেছে বাংলাদেশের দামও কমেছে, কিন্তু এখন তারা ঠিকই পাঠাচ্ছে। কারণ তারা নিজেদের স্বার্থে এটা পাঠাচ্ছে। ভারতের কৃষকরা রাস্তায় আলু আর পেঁয়াজ ফেলে আন্দোলন করছে। কারণ ৳২ কেজি আলু, পেঁয়াজ কেউ খাচ্ছে না। তো যখন নিজের ঠেলায় পড়বে, কারণ বাংলাদেশ থেকে লোকজন যদি না যায়, ভারতের আ চিকিৎসা শিল্প কখনোই টিকবে না। মেডিকেল যে ইনকাম, এই চিকিৎসা শিল্প থেকে সেই ইনকামটা 80% ই আসে বাংলাদেশীদের কাছ থেকে। যেহেতু ভিসা স্বল্পতা এবং টুরিস্ট সর্বোচ্চ বাংলাদেশ থেকেই ভারতে যায়। তো ট্যুরিজম থেকেও
একটা বিশাল বড় ধাক্কা অলরেডি তারা খেয়েছে। কলকাতার ব্যবসায়ীরা তো বলতে গেলে অনেকে পথে বসে গেছে। অনেক হোটেল ব্যবসায়ী তো এখন হকার হয়ে গিয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম কলকাতার বিভিন্ন রিপোর্ট থেকে আমরা দেখতে পাই। প্রথম কলকাতা কিন্তু বিজেপি ঘেঁষা একটা মিডিয়া। তারপরেও তারা কিন্তু এই সমস্ত তথ্যগুলো আমাদেরকে দিয়ে অন্তত এইটুকু আমাদেরকে বুঝিয়েছে যে বাংলাদেশী ছাড়া কলকাতার অবস্থা কত খারাপ। যদিও বা কলকাতার অনেকে এই সমস্ত কথা মানবেন বা আমাকে কমেন্টে অনেক খারাপ কথা বলবেন। তবে সত্য কথা বলতে ভয়ের কিছু নাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।